আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নির্বাচনের জন্য বেশিরভাগ দল দাবি জানালেও শুধু বিএনপিকেই দোষারোপ করা হচ্ছে কেন, এমন প্রশ্ন তুলেছেন দলের সিনিয়র নেতারা। প্রধান উপদেষ্টার বক্তব্যের জবাবে তারা বলেছেন, শুধু অন্তর্বর্তী সরকারই নির্বাচন চায় না, ডিসেম্বরের মধ্যে ভোটের রোডম্যাপ ঘোষণার দাবিও পুনর্ব্যক্ত করেছে বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শুক্রবার নানা অনুষ্ঠানে এসব বলেন দলটির সিনিয়র নেতারা। ইমরুল আহসানের রিপোর্ট। দলের প্রতিষ্ঠাতাকে স্মরণ করতে শুক্রবার বিএনপি নেতাকর্মীদের ঢল নামে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে। তাদের নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান দলের সিনিয়র নেতারা। এ সময় শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমালোচনা করেন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের। ইউনূস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না। ইউনূস, ডাক্তার ইউনূস, উনি নির্বাচন চায় না। নির্বাচন যদি করতে হয় ডিসেম্বরের মধ্যে করতে হবে, আর নির্বাচন যদি করতে না চান সেটা ইউনূস সাহেবের দায়িত্ব, আমাদের দায়িত্ব নয়। শহীদ জিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন পয়েন্টে গরিব দুস্থদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করেন বিএনপি নেতারা। তাদের বক্তব্যে ঘুরে ফিরে উঠে আসে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। গত ১৬ বছর যাবৎ দেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমাদের শপথ হোক শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে আমরা এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের শরীক ছিল সেরকম দল সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন, সেটা আমরা জানি। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন। বিচার ও সংস্কার চলমান প্রক্রিয়া উল্লেখ করে তারা বলেন, পরবর্তী নির্বাচিত সরকার তা এগিয়ে নেবে। ওনারা সংস্কার করার জন্য ইম্পোর্ট করে বাইরের থেকে মানুষ নিয়ে আসতেছেন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নেন। দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। এ সময় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, সেলিমা রহমান, সালাউদ্দিন আহমেদ, ডাক্তার জেড এম জাহিদ হোসেন ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ অন্যরা উপস্থিত ছিলেন। গেল ১৬ বছরে দেশের কোষাগার ও ব্যাংক খালি করা হয়েছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশকে আবার গড়ে তুলতে সহায়তা করছে। জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় সভায় এসব বলেন তিনি। এর আগে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বাজেট সহায়তা হিসেবে $1.063 বিলিয়ন দেবার আশ্বাস দিয়েছে জাপান। সই হয় ৬টি সমঝোতা স্মারক। রিপোর্ট রুকনউদ্দিনের। জাপান সফরের তৃতীয় দিন রাতে প্রধান উপদেষ্টা মতবিনিময় করেন সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিদের সাথে, যার আয়োজক ছিল বাংলাদেশ দূতাবাস। এ সময় প্রধান উপদেষ্টা তুলে ধরেন গেল ১.৫ দশকে দেশের ভঙ্গুর অবস্থার কথা। কোষাগার খালি, যখন তারা চলে গেছে কোষাগার খালি, রেমিটেন্স না আসলে আমরা আসতে পারতাম না। ব্যাংক খালি, ব্যাংকে সব টাকা নিয়ে চলে গেছে, কাজে ব্যাংক খালি, সবকিছু খালি। তো সেই দুর্যোগের অবস্থা থেকে আমরা আস্তে আস্তে আসছি। আপনাদের সমর্থন না পেলে, আপনাদের এই সাহায্য না পেলে বাংলাদেশ উঠে দাঁড়াবার কোনো সুযোগ ছিল না। এখন উঠে দাঁড়িয়েছে, আপনাদের এই সমর্থন আরো লাগবে, যাতে করে যত কিছুর কথাগুলো বললেন সেগুলো যেন সুন্দরভাবে আমরা করে ফেলতে পারি। আমাদের ইচ্ছার কোনো অভাব নেই,
কিন্তু এতগুলো জিনিস একসঙ্গে আমাদের হাতে এসে গেছে যে কোনটার আগে কোনটা করব, কোনটা ছেড়ে কোনটা করবো, এই নিয়ে সমস্যা আছে। আর পাসপোর্ট পেতে ভোগান্তি সহ বেশ কিছু দুর্ভোগের কথা তুলে ধরেন প্রবাসীরা। দ্রুততার সাথে এসব সমাধানের আশ্বাস দিয়ে বৈধভাবে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। টাকা পাঠাতে চাই, পাঠাতে পারবো না, আমাকে জিজ্ঞাসা করবে, আমায় হয়রানি করবে। এর চেয়ে শর্মের কথা, লজ্জার কথা একটা দেশের জন্য, একটা জাতির জন্য আর কি হতে পারে বলে? যেখানে আমরা রেমিটেন্স চাচ্ছি, আপনারা আমাদের যারা রেমিটেন্স পাঠাচ্ছেন, আমরা সবাই রেমিটেন্স, আপনারা একটু দেশ বাঁচিয়ে রেখেছেন, কেন দেশ চলে গেছিল? এই যে আজকে আমরা টাকা পয়সা পরিশোধ করছি, আজকে মিটিং করলাম যারা বাংলাদেশের সঙ্গে কাজ করে এখানকার কোম্পানি, খোঁচা দিয়ে কথা বললো যে আমাদের টাকা দিচ্ছেন না আপনারা, আমরা টাকা পরিশোধ করতেছেন না, আমরা পারতেছি না, পরিশোধ করতে পারতেছি না। তো বললাম যে ভাই একটু সময় করো, আমরা সব টাকা জোগাড় করেছি, অনেকগুলোকে দিয়ে দিয়েছি, আমরা লাইন আপ করেছি, একজন দিচ্ছ, তোমরা দেখতে থাকবে, কাজে তোমাদের এক পয়সা আমরা মার যাবে না, এখানে প্রত্যেকটা 5 পয়সা তোমরা পাবে। এর আগে টোকিও সময় সকালে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন ডক্টর ইউনূস। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয়া হয়। দ্বিপাক্ষিক বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন জাপানের প্রধানমন্ত্রী। এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনই এই সংকটের চূড়ান্ত সমাধান বলে অভিমত দেন দুই নেতা। বাজেট সহায়তা হিসেবে আশ্বাস মেলে $1 বিলিয়নেরও বেশি পাবার। এরপর বাংলাদেশ বিজনেস সেমিনার শীর্ষক আলোচনার সময় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সই হয় 6টি সমঝোতা স্মারক, যার মধ্যে আছে জ্বালানি খাত, অর্থনৈতিক অঞ্চলে জমি লিজ, ইলেকট্রনিক বাইসাইকেল তৈরির কারখানা স্থাপন ও তথ্য নিরাপত্তা। আমরা ওদের কাছ থেকে পাচ্ছি হচ্ছে 1.063 মানে $1 বিলিয়ন একটু বেশি আমরা ওদের কাছে পাচ্ছি। ফলে আমাদের আসলে এখন যে ইকোনমিক যে আমরা যে রিকভারির মধ্যে আছি, সেই রিকভারিতে এটা হেল্প করবে আমাদের, এবং এই বাংলাদেশের যে ইলেকশনের ক্ষেত্রেও তারা হেল্প করবে। ইলেকশনে আমাদের ভোটার রেজিস্ট্রেশন এগুলো অনেক কিছু আছে, তো এটার জন্য আমরা তাদের কাছে কিছু কিছু ইস্যুতে আমরা সাহায্য চেয়েছি, তারা জানিয়েছে যে তারা আমাদের পাশে থাকবে। বাংলাদেশ থেকে 1 লক্ষ বাংলাদেশিকে জাপানে রিক্রুটমেন্ট মানে জাপানের আমরা জব অপরচুনিটি তৈরি করার চেষ্টা করছি। 4 দিনের জাপান সফর শেষে শনিবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। বিগত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমল থেকেই দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। তাই পণ্যের দাম সহনীয় মাত্রায় এনে মানুষকে স্বস্তি দেয়া হবে আসছে 2025-26 অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমনটাই মত বিশ্লেষকদের। এমন বাস্তবতায় বাজেট ঘিরে সরকারের ব্যয় সংকোচনমূলক নীতিকে ইতিবাচক জানিয়ে তারা বলছেন, খাদ্য মূল্যস্ফীতির লাগাম টানলে সাপ্লাই চেইন ডিজিটালাইজড করা সহ বাস্তবসম্মত কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। আরাফাত ইসলামের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে 2023 সালের মার্চ থেকে দেশের সার্বিক মূল্যস্ফীতি 9% উপরে রয়েছে। তাই আসন্ন বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে। আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার ঘোষণা বাজেটে থাকবে বলে জানা গেছে। আগামী বাজেটে শুল্ক করে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। আমদানি শুল্ক স্তরে যেমন পুনর্বিন্যাস করা হচ্ছে, তেমনি সম্পূরক শুল্কেও পরিবর্তন আসছে। এতে অনেক পণ্যে নতুন করে শুল্ক বসতে পারে, আবার কিছু পণ্যে শুল্ক কমানো হতে পারে। তবে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষদের চাওয়া স্বস্তির বাজেট। ধানের দামটা বেশি হয়, যদি জিনিসের দামটা কম হয় তাহলে তো আমরা বাঁচতে পারাম। আমরা বাজেট তো বুঝি না, আমরা হচ্ছে সাধারণ জনগণ। আমরা বুঝি দ্রব্যমূল্যের দাম যেন সহনশীলতার ভিতরে থাকে, আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, এটাই চাওয়া। ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন খাতে ভর্তুকি না বাড়িয়ে উল্টো সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্য ভোক্তাদের চাপে ফেলবে। সরকার ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অথবা ব্যাটের পরিধি বাড়ালে অবশ্যই এটা আমাদের নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ, অথবা সাধারণ মানুষের জীবন জীবিকা এটার ক্ষেত্রে একটা নেতিবাচক প্রভাব পড়বে। তো সেই জন্য বাজেট যেটাই হবে হোক, আমরা চাই যে সাধারণ মানুষের কল্যাণে, সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে তার যে নিত্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বাজার, সেবা, সার্ভিসের বিষয়গুলো যেন থাকে। এজন্য
মূল্যস্ফীতির লাগাম টানতে বাজার ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি বেশ কিছু পরামর্শ এই অর্থনীতিবিদের। দুর্ভাগ্যজনক যে এই সরকারের সময় আমরা বাজার ব্যবস্থা উন্নয়ন করা বা সংস্কার করার জন্য খুব বড় কোনো উদ্যোগ দেখছি না। আমরা আশা করেছিলাম যে এই সরকার বিগত সরকারের মতো ভুল পথে অন্তত মূল্যস্ফীতির বিষয়টাকে চিন্তা করবে না, তারা কিছুটা ডাইনামিক নতুন উপায়ে চিন্তা করবেন। সেই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উদ্যোগটি দরকার ছিল বাজার ব্যবস্থায় মূল যে সমস্ত খাদ্যপণ্যের সাপ্লাই চেইন এগুলোকে ডিজিটালাইজড করা, এবং এটার জন্য বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় বাজেট বরাদ্দ বৃদ্ধি করা। কিন্তু আমরা সেই ধরনের কোনো ধরনের বরাদ্দও দেখছি না বা সাপ্লাই চেইন ডিজিটালাইজেশনের কোনো উদ্যোগও দেখছি না। আগামী 2 জুন 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে সংকোচনমূলক বাজেট প্রণয়ন করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। আগামী বাজেটের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রেখে জনগণকে কতটুকু স্বস্তি দিতে পারে সরকার, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নতুন বিসিবি সভাপতি প্রসঙ্গ। গঠনতন্ত্র অনুযায়ী অক্টোবরের মধ্যে বিসিবির নির্বাচন দেওয়ার কথা নতুন বিসিবির সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুলের। শুক্রবার দায়িত্ব নিয়েই তিনি জানিয়েছেন তার দায়িত্ব নির্দিষ্ট সময়সীমার জন্য নয়, প্রয়োজনে যতদিন দরকার ততদিন এই নতুন ভূমিকা চালিয়ে যাবেন তিনি। দেশের অভিষেক টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল নির্বাচন প্রস্তুতির সঙ্গে আঞ্চলিক পর্যায়ে কিছু নির্দিষ্ট পরিকল্পনার ছক সাজিয়েছেন। এদিকে সিনিয়র সহ সভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, সহসভাপতি ফাহিম সিনহা। রিপোর্ট বর্ষণ কবিরের। 9 মাস 8 দিন আগে ফারুক আহমেদ যখন নাজমুল হাসান পাপনের জায়গায় সভাপতি হতে বিসিবিতে গিয়েছিলেন তখনও তাকে ঘিরে ছিল এই উন্মাদনা। দুরাতের ব্যবধানে ফারুক এখন সাবেক, তার মতো সাবেক এক অধিনায়কের কাঁধেই উঠেছে বিসিবির নেতৃত্বের ভার। সাবেক অধিনায়কদের বোর্ড সভাপতি করার ট্রেনে টানা দ্বিতীয় যাত্রী এখন আমিনুল ইসলাম বুলবুল। অন্তর্বর্তীকালীন সময়ের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ তাকে কাউন্সিলর বানিয়ে বিসিবিতে পাঠালেও 9 পরিচালকের সমর্থনে বিসিবি সভাপতি হওয়া বুলবুলের লক্ষ্য বিস্তৃত। আমাকে আজকে নির্বাচিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না, বেসড অন মাই নিড আমি এখানে কাজ করব, এবং সেটা অবশ্যই কোনো টাইম ফ্রেম নেই এখানে। তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন, এবং চেষ্টা করব ওভারঅল বাংলাদেশে যে ক্রিকেটটা যাতে একটা সবাই খেলতে পারে, সবার খেলা হয়, আমাদের একটা স্টেটমেন্ট হয় ক্রিকেট সবার জন্য। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থায় তাকে বাংলাদেশের ক্রিকেটকে সাজানোর জন্য এই ব্যবস্থা করে দিয়েছে বলে বুলবুল এই সংবাদ সম্মেলনে জানিয়েছেন। ক্রিকেটের ভাবমূর্তি নিচে নেমে গিয়েছে কিনা জানি না, বাট আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেননা অর্গানাইজেশন আইসিসি বাংলাদেশ নিয়ে অনেক গর্ব করে, বিকজ অফ বাংলাদেশের যে ভিউয়ারশিপ আছে, বাংলাদেশের ক্রিকেট ফলোয়ার আছে, এটা ইভেনচুয়ালি এটা আইসিসির অ্যাকাউন্ট। সো চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমি চেষ্টা করব বাংলাদেশের যে ডিসেন্ট্রালাইজেশন করা, বা একটা উপজেলা ছেলে কীভাবে ক্রিকেট খেলে একটা মেন স্ট্রিমে আসতে পারবে উইথ তার কনফিডেন্স বা বিশ্বাস, সেই চেষ্টাটা করব। শনিবার বিসিবিতে পরিচালকদের সঙ্গে প্রথম সভাতে নিজের পরিকল্পনাগুলো মেলে ধরবেন বুলবুল। বিসিবি নির্বাচন অক্টোবরের বেশ কিছু আগে না অনুষ্ঠিত হলে অনিশ্চিত হয়ে যাবে বিপিএল এর ভাগ্য। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। কোরবানি ঈদকে সামনে রেখে এবার নগরীতে বসছে 21টি পশুর হাট। আদালতের নিষেধাজ্ঞা থাকায় বসছে না আফতাবনগর মেরাদিয়া পশুর হাট। তবে ঈদের এক সপ্তাহ আগেও অনেক হাটের ইজারা চূড়ান্ত করতে পারেনি ঢাকা 2 সিটি কর্পোরেশন। এতে অনিশ্চয়তা তৈরি হয়েছে হাট পরিচালনা নিয়ে। দক্ষিণ সিটিতে চলমান আন্দোলনের কারণে 6টি ও উত্তরে মাত্র 2টি হাট চূড়ান্ত করেছে নগর প্রশাসন। এবার অসুস্থ পশু শনাক্তে উত্তরে আলাদা বুথ থাকছে। নাজিবুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতি বছর ব্যস্ত সময় পার করে ঢাকার 2 নগর প্রশাসন। তবে দক্ষিণে চলমান আন্দোলনে বন্ধ প্রশাসনিক সব কার্যক্রম। গত বছর দক্ষিণ ঢাকায় 12টি পশুর হাট বসলেও এবার মাত্র 6টি হাটের প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছে সংস্থাটি। শাহজাহানপুর, পোস্তগোলা, দনিয়া, রহমতগঞ্জ, হাজারীবাগ, আমুলিয়া সহ হাট হবে মোট 8টি। কাঙ্ক্ষিত দর না পাওয়ায় এখনও চূড়ান্ত হয়নি সাদেক হোসেন খোকা ও ব্রাদার্স ইউনিয়ন মাঠের হাট। আদালতের নির্দেশনায় বন্ধ 2টি হাট আর ইজারা না পাওয়ায় কদমতলীর হাটও বাতিল করেছে ডিএসসিসি। যদি অচল অবস্থা কেটে যায় তাহলে হয়তো আমরা দিনরাত পরিশ্রম করে এটা কভার করার চেষ্টা করব। এখন কখন এটা কাটবে তারও কোনো দেখতেছি না। আমরা যেমন আমি এখন সচিবালয় অফিস করি, এখানে আমার অফিসাররা মাঝে মধ্যে আসেন, তাদেরকে নিয়ে ওখানে আমি কিছু দিক নির্দেশনা দিই।
হাটের ইজারা নিয়ে সমালোচনার এক পর্যায়ে দরপত্র প্রকাশে বাধ্য হয় ডিএনসিসি। কালক্ষেপণ করে ঈদের 15 দিন আগে ইজারা চেয়ে বিজ্ঞপ্তি দেয় সংস্থাটি। এবার গাবতলী ছাড়া উত্তরে 13টি অস্থায়ী পশুর হাট বসবে। আফতাবনগর না থাকায় নতুন করে যুক্ত করা হয়েছে মেরুলবাড্ডা এলাকার 2টি হাট। তবে তেজগাঁও ও 300 ফিট এলাকার হাট ছাড়া এখনও চূড়ান্ত করা হয়নি বাকিগুলোর। এ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাকিগুলোতে টেন্ডারিং আজকে শেষ হবে, এর মাঝখানে 2-3টে আমরা দিয়ে দিয়েছি। আজকে সবগুলো টেন্ডার শেষ, আমরা তাদেরকে বলতে পারবো যে এই হাটগুলো আপনারা শুরু করতে পারেন কাজ। কোনো গরু রাস্তায় লোড আনলোড করতে পারবে না। পশু সম্পদ মন্ত্রণালয় থেকে মোবাইল কোর্ট থাকবে, তারা এই ভেজাল পশু এবং অসুস্থ পশুদের তাৎক্ষণিক চিকিৎসা এবং আইডেন্টিফাই করবেন। কার্যাদেশ পাওয়ার পর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বেশিরভাগ এলাকায়, তবে অনেক হাটের প্রস্তুতি শুরু হয়নি এখনও। এতে বিপাকে পড়তে পারে নগরবাসী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। কোরবানি ঈদ ঘিরে দাম বাড়েনি মশলার বাজারে, বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। সবজির বাজার স্থিতিশীল থাকলেও বৈরী আবহাওয়ার কারণে বাড়তি কাঁচা মরিচের দাম কেজিতে 20 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। মেজবা হাসানের রিপোর্ট। কোরবানির ঈদ এলেই বেড়ে যায় মশলার দাম, তবে এবার ঈদে মশলার দাম অনেকটাই স্থিতিশীল, যেমনটা বলছেন বিক্রেতারা। রমজানের ঈদ, কুরবানি ঈদ থেকে শুরু করে এ পর্যন্ত মশলার দাম কতটা কম বাড়া করছে? কমও নয়, বাড়াও নয়, হালকা একটু গোলমরিচের দাম বাড়ছে, আর নয় সব একটু চাপের দিকে আছে, বাড়তি নেই কোন। এলাচ আপনার রমজান ঈদও আপনার ছিল, মালটা ছিল 5,500 টাকা, এখন আর 100-200 টাকা কমছে। আগে যেরকম রাজনীতি দল আছে এটা সিন্ডিকেট করতো, এখন ওই সিন্ডিকেটটা নাই, এখন ওই সিন্ডিকেট নাই, এখন আমদামি হইতে আছে, যেভাবে আসতে আছে ওইভাবে বিক্রি করতে আছে, এখন আর ওরকম বাড়ে নেই। ক্রেতারা বলছেন বাজারে দামের খুব একটা হেরফের না হলেও কাটছাট করতে হয়েছে বাজারের তালিকা। সবজিতে 20 টাকা 30 টাকা কেজিতে বাড়তি বর্তমানে, কিছুদিন আগেও কম ছিল, এখন একটু বেশি আর কি। মাঝে একটু কম ছিল, কিন্তু এখন তো আবার একটু বেশি। চাপ তো বেশি, কারণ ধরেন আগে যে বাজার খরচ হতো এখন তার চেয়ে অনেক বেশি হয়, অলমোস্ট ডাবল হচ্ছে। বৈরী আবহাওয়ার তেমন প্রভাব পড়েনি সবজির বাজারে। বেড়েছে কাঁচামরিচের দাম, ওঠানামার মধ্যে রয়েছে মুরগি ও ডিমের দাম। মাছের দাম কিছুটা বাড়তি। মাছের বাজারটা একটু বেশি। ব্রয়লার 160 থেকে 70 টাকা। 70 টাকা। বৃষ্টি দেখছেন 2 দিনে, বৃষ্টিতে মরিচ উঠাইতে পারে নাই। তবে এমন আবহাওয়ায় কৃষি জমি ক্ষতিগ্রস্ত ও সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম কিছুটা বাড়ার শঙ্কা করছেন ক্রেতা বিক্রেতারা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।